This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা এসএস এমডিএচ। তিনি মানেই জনগণমন, প্রাণের আরাম, মনের আনন্দ, আত্মার শান্তি, আনন্দে বেদনায় দুঃখে সুখে যে মহামানব আমাদের মন ছুঁয়ে থাকেন, আমাদের মন জুড়ে থাকেন, তিনি রবীন্দ্রনাথ ঠাকুর, আমাদের রবি ঠাকুর। চিন্তা চেতনা জুড়ে থাকা সেই রবীন্দ্রনাথের ছবি বুকে ধরে শান্তিনিকেতনের শান্ত পথে হেঁটেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাঙালির আবেগ, বাঙালি অস্মিতা ছুতে রবীন্দ্রনাথকেই আঁকড়ে ধরেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সেই রবীন্দ্রনাথই শুভেন্দু অধিকারীর বুকে, বিজেপির হাতে রবি ছবি। মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে বাংলার কাছে, বাঙালির কাছে, এটাই ছিল দাবি। ঘড়ির কাঁটা স্থির থাকে না, সময় ঘুরছে। রাজনীতিতে কখন যে কাকে কোন বাঁকে এসে দাঁড়াতে হয় কেউ আগে থেকে বলতে পারে না। মালদার ঘটনায় পশ্চিমবঙ্গ যে জামাতিদের হাতে চলে গেছে প্রমাণ হয়ে গেছে। গ্রেপ্তার নেই, এফআইআর নেই, শাসক দল দলগত স্ট্যান্ড ক্লিয়ার করলো না, মুখ্যমন্ত্রীর বিবৃতি এলো না। আমরা ওই বর্বরের গ্রেপ্তার চাই। সব বিষয়ে কথা বলা মমতা ব্যানার্জি কসবা ল কলেজ থেকে কথা বলা বন্ধ করে দিয়েছে। কি এমন হলো? বিধানসভায় তো খুব চিল্লে তিনি প্রধানমন্ত্রীকে, স্বরাষ্ট্রমন্ত্রীকে, বিজেপিকে অনেক অশালীন কথা বললেন। কবিগুরু ছবি জ্বালানো নিয়ে ওনার বক্তব্য নেই কেন? সুকান্ত মজুমদার গতকালই সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেন, সঙ্গে কয়েকটা লাইন লিখেছিলেন। তিনি কি লিখেছিলেন সুকান্তবাবু? অশিক্ষা, বর্বরতা, ঔদ্ধত্য কোন চরম সীমায় পৌঁছলে এমন নক্কারজনক ঘটনা ঘটতে পারে? ছবিতে দেখা যাচ্ছে কয়েকজন হাসি হাসি মুখে অমিত শাহের ছবির সঙ্গেই রবীন্দ্রনাথের ছবিতে আগুন দিচ্ছেন। সুকান্ত লিখেছেন, কবিগুরু রবীন্দ্রনাথের ছবি পুড়িয়ে ফেলার মতো দুঃসাহস যাদের মধ্যে জাগতে পারে তাদের বাংলা প্রেমের দাবি আসলে ভণ্ডামি। এমন ঘৃণ্য কাজ যারা করে তাদের বাঙালি পরিচয় দেওয়া মানে বাংলার অপমান। তাই আজ প্রতিবাদ। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মিছিল হয়েছে, কিন্তু রবীন্দ্র সদনে ঢুকতে পারেননি শুভেন্দু। চেষ্টা করেছিলেন, কারণ সেখানে তালাবন্ধ ছিল। তালাবন্ধ ফটকের সামনে দাঁড়িয়েই প্রতিবাদে সরব হন রাজ্যের বিরোধী দলনেতা। বলার কোনো ভাষা নেই। বাঙালিরা, ভারতীয়রা প্রত্যেকে আজকে তাদের হৃদয়ে আঘাত করেছে এই ঘটনা। 24 ঘন্টা হয়ে গেল, গ্রেপ্তার নেই, শাসক দলের বিবৃতি নেই, মুখ্যমন্ত্রীর বিবৃতি নেই। জুড়ে শ্রমিক ভট্টাচার্য ইতিমধ্যে ঘোষণা করেছেন ভারতীয় জনতা পার্টির কর্মীরা রবি ঠাকুরকে শ্রদ্ধা জানিয়ে ওই বর্বরের গ্রেপ্তারের দাবিতে রাস্তায় নামবে এবং মুখ্যমন্ত্রীর বিবৃতি চাই। রাজনীতির নামে, রাজনীতির আগুনে যদি রবীন্দ্রনাথ ঠাকুরকে এভাবে পুড়তে হয়, মানে তার ছবিকে, এবং এই বাংলার মাটিতে দাঁড়িয়ে, তাহলে যে কোনো বঙ্গবাসীর হৃদয়ে তা আঘাত করবেই। ঠিক তাই হয়েছে। শাসক দলের বড় দরের, মানে উল্লেখযোগ্য কোনো নেতা অবশ্য এই ঘটনাটা নিয়ে এখনো পর্যন্ত সেভাবে উচ্চবাচ্য করেননি, বলেননি যে ভুল হয়ে গেছে, বলেননি এ কাজ যারা করেছে তৃণমূল ছাত্র পরিষদের যে নেতা বা কর্মী তাদের শাস্তি হবেই। তবে মালদার তৃণমূলের সভাপতি রহিম বক্সি অবশ্য আজ এই প্রতিবাদ দেখার পর বলেছেন ভুল হয়ে গেছে বিলকুল। আমি যা দেখেছি ফুটেজে, তাদের সাথে কথা বলেছি, তা বললো সেটাকে আমরা বুকে ধরেছিলাম ছবিটাকে,
আমাদের কবিগুরুর ছবিটাকে আমরা বুকে ধরেছিলাম। আর অমিত শাহ এবং মোদির যে কুকীর্তি, সেটা যেন তাদের পোড়ানোর ব্যবস্থা করা হচ্ছিল। আমাদের মিস্টেকে হয়তো ওটাতে আগুনটা লেগে যেতে পারে, এবং আমরা আশা রাখি যে কোনো মতেই আমাদের ছেলে এই ধরনের কাজ করতে পারে না। কারণ কবিগুরুকে সবাই আমরা সম্মান করি, প্রতিটা ছাত্র তার কবিগুরুকে সম্মান করে। তাহলে বুঝতেই পারছেন সাদা চুল আর দাড়িতেই গুলিয়ে গেছে ব্যাপারটা। নরেন্দ্র মোদীর ছবি ভেবে তৃণমূলের ছাত্র নেতারা রবীন্দ্রনাথের ছবিতে অতি উৎসাহে আগুন দিয়ে দিয়েছেন। খেয়াল হয়নি যে ছবিটা বিশ্বকবি রবীন্দ্রনাথের, যার নিজের কোনো দেশ হয় না, যার কোনো জাত হয় না, যার শুধু পরিচয় কবি নয়, যার পরিচয় সমুদ্রের মতো বড়, মহাসাগরের থেকেও বড়। যে দলের নিচুতলার নেতাকর্মীরা রবীন্দ্রনাথকে এবং নরেন্দ্র মোদীকে ছবি দেখে আলাদা করতে পারেন না, রবিকে চিনতে ভুল হয় যাদের, তাদের মুখে ভাষা চেতনা, বাঙালির চেতনা এসব কি সাজে? আজকাল কারা রাজনীতিতে আসছেন বলুন তো? বিশেষ করে যারা অল্প বয়স্ক, এরা তো ভবিষ্যতের নেতা হবে, তাদের তো ভবিষ্যতের নেতা হিসেবেই দেখতে হবে। এটাই সব থেকে বড় লজ্জার এবং এটাই সব থেকে বড় আশঙ্কার। এই প্রশ্নগুলো উঠে এলো তৃণমূলের বিবৃতি, তারা নাকি নরেন্দ্র মোদীর সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরকে গুলিয়ে ফেলেছেন। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে কারা বড় বড় কথা বলেন, যারা রবীন্দ্রনাথ ঠাকুরকে চেনেই না? দুদিন পর তো এরা বাবা লোকনাথের সঙ্গেও তুলনা করবেন। আজকে মালদায় রবীন্দ্রনাথের ছবিতে আগুন লেগেছে, আগামী কাল জোড়াসাঁকোতে আগুন লাগবে না, শরৎচন্দ্রের বাড়িতে আগুন লাগবে না, সুভাষ বোসের বাড়িতে আগুন লাগবে না, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রাজবাড়ির বাড়িতে আগুন লাগবে না, বা সত্যজিৎ রায়ের বাড়ি আক্রান্ত হবে না, এটা মনে করার কোনো কারণ নেই। এরা মুখে যে রবীন্দ্র প্রেমের কথা, নজরুল প্রেমের কথা বলে, যে চৈতন্য প্রেমের কথা বলে, যে রামকৃষ্ণ এবং বিবেকানন্দ প্রেমের কথা বলে, তা যে সম্পূর্ণ নাটক এবং মানুষকে ঠকাতে, বাংলা এবং বাঙালিকে লুট করা এই দল এবং সরকারের যে অভিনয়, তা স্পষ্ট। তারাই তো বাংলার মনে যে বিদ্যাসাগরের মূর্তি যারা ভাঙে, এই বিজেপি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সরিয়ে দেয় বিজেপি শাসিত রাজ্যের পাঠ্যসূচি থেকে, তারা এসেছে নাটক করতে। বেদনার বালুচরে হারিয়ে গেল ছোট্ট তাজা একটা প্রাণ। সে কিছুই বুঝতে পারেনি। যা চলছে তাকে ছেলে খেলা যদি বলি সেটাও কম বলা হবে। প্রাণের কোনো মূল্য নেই। 7 বছরের পিঙ্কি খেলতে গিয়েছিল 10 বছরের দিদির হাত ধরে হলদি নদীর পাড়ে। নদীর পাড়ে যে বিপদ ওত পেতে আছে তারা বুঝতে পারেনি। কাদাবালি তুলতে তুলতে বড় বড় গর্ত, আপনারাও দেখেছেন নিশ্চয়ই অনেক নদী খাতে এইরকম। অজয় দেখবেন, ময়ূরাক্ষী দেখবেন, যারা একটু রাঢ় বাংলার দিকে বেশি যান দেখবেন এইরকম হঠাৎ হঠাৎ গর্ত। অনেকে স্থানীয়রা বলেন, জলটা ওখানে ঘোরে, চক্কর খায়, বোঝা যায় না যে ওখানে গভীর খাদ তৈরি হয়ে গেছে। গর্তে বৃষ্টির জল জমে থাকে, এখানেও তাই হয়েছিল। সেখানেই পা পিছলে পড়ে গেল 7 বছরের পিঙ্কি। বোনকে বাঁচাতে ঝাঁপ দিল দিদি। স্থানীয়রা উদ্ধার করলেও ততক্ষণে সব শেষ, ফুরিয়ে গেছে 7 বছরের প্রাণ। দেদার বালিচুরির বলি হলো এবার নাবালিকা। নন্দীগ্রামে, পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে বেআইনি বালি খাদানে পড়ে মৃত্যু শিশুর, মৃত্যু নাবালিকার। বালি তোলায় হলদি নদীর চরে গভীর গর্ত, যে কথা বলছিলাম, বহু নদীতেই এখন এটা হয়েছে। কারণ এবড়ো খেবড়োভাবে যদি বালি তুলে নেওয়া হয় ওই বড় বড় মেশিনগুলো দিয়ে, দাঁত থাকে যে মেশিনগুলোতে, কৃত্রিম দাঁত লোহার, তাহলে যেটা হয় নদীর খাতের ক্যারেক্টারটা বদলে যায় এবং মানুষ কোথায় পা ফেলবে বুঝতে পারে না, চোরাবালি তৈরি হয়। এটা আমাদের বাংলার খুব কমন ছবি। ট্রাক্টরগুলো তো চলে যায়, শিশুরা তো জানে না যে কোথায় খাল আছে, কোথায় বিল আছে, কোথায় খাদ আছে, তারা সেখানে পা দেয় আর এই ভুলটা। এই জিনিস কিন্তু আগেও ঘটেছে। সকলের চোখের সামনে চলছে দেদার বালি চুরি, কোনো নজরদারি নেই, প্রশাসন জানে না,
পুলিশের কথা আর কী বলবো, এক্ষেত্রে তো কুম্ভকর্ণ বলতে হচ্ছে। খুঁড়িয়ে গেল ছোট্ট শিশুর প্রাণ। আরে ভগবান, আমি তাহলে লোকাও দিয়ে চুপ করো, কি বাচ্চা কাচ্চা কাঁদনি। দেদার বালি চুরির বলি নাবালিকা। নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের বয়াল গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে হলদি নদী। নদী চরের কাদাবালি তুলে চলে রমরমিয়ে ব্যবসা, আর সেই কাদাবালি তুলে তুলেই তৈরি হচ্ছে বড় গর্ত। বর্ষার জল পড়ে সেই গর্ত এখন ডোবা। রবিবার বিকেলে হলদিপাড়েই বন্ধুদের সঙ্গে খেলতে যায় 2 বোন, পিঙ্কি ও সালোনি সিং। 7 বছরের পিঙ্কি আর 10 বছরের সালোনি। হঠাৎই পা পিছলে ডোবায় পড়ে যায় পিঙ্কি। ছোট বোনকে তুলতে ঝাঁপ দেয় দিদি সালোনিও। দুজনের কেউই সাঁতার জানত না। স্থানীয়রা 2 বোনকে উদ্ধার করে নন্দীগ্রাম হাসপাতালে নিয়ে যান। সেখানে পিঙ্কিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। দিদি সালোনি এখন নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি। গেছিল গো, আমি না বলছিলি মেয়ে যেগুলো সাঁতার কাটতে জানেনি গো, ও আমার কথা শুনেনি, বাচ্চা মেয়ে চলেই চলো গো। হলদিপাড়ের কাদাবালি তোলার ডোবায় পড়ে মৃত্যু নতুন কিছু নয়, এর আগেও এমন ঘটনা ঘটেছে। কিছুদিন আগে ওখানে একটা ব্যক্তি ওখানে ঘুমিয়ে গেছিল, সেও ডেড হয়ে গেছিল। তো ওইখানে খুব খারাপ অবনতি এগুলো চলছে। কি করব আমরা, আমাদের উপরে আরো আছে বড় বড় এরা আছে, তারা সাহস দিয়ে রেখেছে। হ্যাঁ, সেটা বুঝতে পারছি। তারা তো যদি সাহস দিয়ে রাখে, এত বড় বড় গাড্ডা, এত বড় বড় গভীর পুকুর খুলে রেখেছে, প্রত্যেকেরই জন্য মানে অসুবিধা। বলার মতো হয়েছে কি যে ওইখানে যে বালি খাদানটা, ওটা অ্যাকচুয়ালি বৈধ কি অবৈধ, লিগেল কি ইনলিগেল আমরাও জানি না। এখানে অবৈধভাবে তুমি চলছে এই বালি খাদান। আজকে এই শিশুগুলো আজকে এরকম হয়। হলদিচরের কাদাবালি ইট তৈরির কাজে ব্যবহার হয়। প্রশাসনের চোখের সামনে রমরমিয়ে চলছে কাদাবালির ব্যবসা। বালি চুরির ঘটনা চলছে সকলের চোখের সামনে। সব দেখেও ঘুমিয়ে প্রশাসন। পঞ্চায়েত, বিজেপি পরিচালিত পঞ্চায়েত, এমএলএ, এমপি, পঞ্চায়েত সমিতি সবটাই বিজেপি ক্ষমতায় আছে। ফলে যদি বালি খাদান কেউ করে থাকে, সেটা বিজেপির মদতেই হয়েছে। তাহলে বিজেপির উচিত ছিল তাদের গুন্ডারা যারা বালি খাদান করছে তাদেরকে ধরা। এগুলো হাস্যস্কর। একটা পঞ্চায়েত সমিতি এরকম বালি খাদান কিংবা একটা নদী, সেখানে নিয়ন্ত্রণ থাকে না। এই নদীগুলো পুরোপুরিভাবে জেলা পরিষদ দ্বারা নিয়ন্ত্রণাধীন, যেগুলো পুরোপুরিভাবে ডাক করে জেলা পরিষদ। দায় ঠেলাঠেলি চলছে, কিন্তু ছোট্ট পিঙ্কির মৃত্যুর দায় কার? কি করে রমরমিয়ে চলছে দেদার বালি চুরি? বিষয়টা আমাদের স্থানীয় লোকজন দেখছে, কিন্তু এটা জঙ্গলমহলে এই বর্ষা বা যেখানে বন্যা টন্যার সময় ব্যাপকভাবে হচ্ছে। কিসের গাফিলতি? এই যে মানে এতদিন ধরে যে খাদানটা চলছে, নিশ্চিত তার সিও থাকবে। সিও না থাকলে চলবে কেন? তার পারমিশন থাকবে, পারমিশন না থাকলে তো চলতে পারবে। এই যে অভিযোগ তাহলে উঠছে, তাহলে কি মিথ্যে? অভিযোগ যারা করছেন তারা লিখিতভাবে অভিযোগ করুন। এতদিন কোথায় ছিলেন? এখানেও নথিপত্র জাল করে বা সরকারি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে এক্ষেত্রে যে সরকারি দর, সেই সরকারি দরও বাড়ানো হয়। ফের অ্যাকশনে কেন্দ্রীয় এজেন্সি। এবার ইডি তেড়ে ফুড়ে ময়দানে নেমেছে বালি মাফিয়াদের খোঁজে, অর্থাৎ বালি দুর্নীতি কোথায় কোথায় হচ্ছে এটা খুঁজে বের করতে। বালি পাচারের তদন্তে দিকে দিকে অভিযানে ইডি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। 5 জেলার মোট 26টা ঠিকানায় ইডির অভিযান। পশ্চিম মেদিনীপুরে বালি ব্যবসায়ী সৌরভ রায়ের বাড়িতে তল্লাশি। সেই সৌরভ রায়ের নামই বিরোধী দলনেতার মুখে। আর কি, তৃণমূলও পাল্টা জবাব দিয়েছে। বালি নিয়ে রাজনীতির জলঘোলা, তবে আগেই সতর্ক করেছিলেন মুখ্যমন্ত্রী। ঝাড়গ্রাম জেলায় আমি রয়েছি সুবর্ণরেখা নদীর পাড়ে, আর এই নদীর বালি নিয়েই যত দুর্নীতির অভিযোগ। কেন দুর্নীতি বা কেন চাহিদা এই বালির, যেটা জানা যাচ্ছে স্থানীয় সূত্রে যে এই সুবর্ণরেখা নদীর বালি মোটা বালি হিসেবে পরিচিত, অর্থাৎ গুণমানে সবথেকে উৎকৃষ্ট। সরকার টেন্ডার ইস্যু করে, আর সেই টেন্ডারে বছরের 9 মাস সুবর্ণরেখা থেকে বালি তোলা যায়। ঠিক সেখানেই দুর্নীতির চোরাবালি। বালি তোলার অনুমতিপত্র জাল করে দুর্নীতি। অনুমতিপত্রে থাকে ট্রাকের নাম্বার, দুর্নীতি সেখানেও।
একই নাম্বার ব্যবহার করে একাধিক ট্রাকে চলে বালি পাচার। আমার পেছনে এই যে সুউচ্চ ঢিবিটি দেখা যাচ্ছে, স্থানীয় মানুষরা এই ঢিবিটিকে বালির পাহাড় বলে ডাকেন। সুবর্ণরেখা নদী থেকে সরকারি নিয়ম অনুযায়ী 8 থেকে 9 মাস বালি তোলা যায়, এটাকে স্টক পয়েন্ট বলা হয়। সেই স্টকের ক্ষেত্রেও যে বালি নিয়ে যাওয়া হচ্ছে সেক্ষেত্রেও দুর্নীতির অভিযোগ রয়েছে। বালি পাচার দুর্নীতির তদন্তেই ইডির অ্যাকশন, সেখানে কেন্দ্রীয় এজেন্সির নজরে জহিরুল। ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে এবং গোপীবল্লভপুরে শেখ জাহিরুল আলী, যিনি এই বালির কারবারের সঙ্গে যুক্ত, সুবর্ণরেখা নদীর বালির কারবারের সঙ্গে যুক্ত, তার বাড়িতে এই মুহূর্তে তল্লাশি চলছে। অভিযোগ করছে যে বালি পাচারে যুক্ত ইডিএস। আমি কিছুই জানি না ওদের জন্য। হ্যাঁ, একটু বলে যান। আমি কিছুই জানি না। তোমাদের ঝাড়ি ভালো লাগবে আজকে? আমি কিছুই জানি না। শেখ জাহিরুল কে? এই জাহিরুল সাইকেল মিস্ত্রি থেকে বালি সাম্রাজ্যের সম্রাট। কয়েক বছরেই শেখ জাহিরুলের রকেট গতিতে উত্থান। এনভিএফ কর্মী হিসেবে ঝাড়গ্রাম পুলিশেও কাজ করেছেন জাহিরুল। তারপরে হাত পাকান বালি ব্যবসায়। বাংলা ছাড়াও অসম, রাজস্থান, উত্তরপ্রদেশ, ওড়িশায় কারবার জাহিরুলের। ইডির নজরে জাহিরুলের সংস্থা জিডি মাইনিং যুক্ত হওয়ার পাশাপাশি তার কলকাতার একটি সংস্থা জিডি মাইনিং প্রাইভেট লিমিটেড, তার সঙ্গেও তার যোগাযোগ গড়ে ওঠে এবং সেই সংস্থার দফতরে এই মুহূর্তে কিন্তু ইডি আধিকারিকরা রয়েছে। গোপীবল্লভপুর থেকে বেহালা, ইডির নজরে শেখ জাহিরুল এবং জাহিরুলের সংস্থা জিডি মাইনিং। জেমস লং সরণিতে জিডি মাইনিং প্রাইভেট লিমিটেড এই অফিস মূলত কর্পোরেট অফিস। এখান থেকেই কিন্তু বিভিন্ন জায়গায় বালি, পাথর ইত্যাদির যে পাচার এবং তার সঙ্গে সঙ্গে সেগুলোকে বিভিন্ন জায়গায় রপ্তানি করা, এগুলো কিন্তু কন্ট্রোল করা হয়। যে মামলায় কোনো তদন্ত বা তল্লাশি ইডি চালাচ্ছে সে বিষয়ে কোনো মন্তব্য করব না। প্রবলেমটা হচ্ছে টাইমিং নিয়ে। প্রধানমন্ত্রী ভোট বলে যাওয়ার পর থেকেই কেন্দ্রীয় এজেন্সির যে তৎপরতা, এটা তো প্রত্যাশিতই ছিল। খুব যথোপযুক্ত ব্যবস্থা হয়েছে। আপনি যদি তাকিয়ে দেখেন, সৌরভ রায়ের ডুপ্লিকেট, আপনার ডুপ্লিকেট এগুলো যদি দেখেন, ভয়ঙ্কর অবস্থা। ডুপ্লিকেট চালান দিয়ে বালি পাচার। এবার নির্বাচন কমিশনের নজরে মালদা জেলায় চুক্তিভিত্তিক বিএলও নিয়োগ। মালদায় জেলা শাসকের রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন। 61টি বুথে চুক্তিভিত্তিক বিএলও নিয়োগ করা হচ্ছে কেন? পর্যাপ্ত স্থায়ী সরকারি বিএলও থাকার পরেও কেন এইভাবে চুক্তিভিত্তিক নিয়োগ? মালদার জেলা শাসকের কাছে জানতে চাইল নির্বাচন কমিশন। কৃষ্ণনগর সদর হাসপাতাল এবং শক্তিনগর জেলা হাসপাতালের চুক্তিভিত্তিক নিরাপত্তারক্ষীরা 5-6 মাস হলো কোনো বেতন পাচ্ছেন না বলে অভিযোগ। প্রতিবাদে শক্তিনগর হাসপাতালে বিক্ষোভের পর জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের অফিসে ডেপুটেশন জমা দেন তারা। পুজোর আগেই বকেয়া বেতন মেটানোর দাবি। আশ্বাস জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের যে পুজোর আগেই বকেয়া বেতন মিটিয়ে দেওয়া হবে। যদি এমডিএইচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH